হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো নেই। এই ভিডিওটা এত ভিউ পড়ে, 6-7 হাজার ভিউ পড়ে, কিন্তু এতে সাবস্ক্রাইব নেই, যার কারণে আমি ভালো নেই। যাক, আপনারা সবাই ভালো আছেন, এটা ভালো লাগতেছে। লাইক কমেন্টও করেন না, শেয়ারও করেন না। আর কি বলবো বলেন, বলার কিছু নেই। আপনারা গল্পগুলো আর আমি যে প্রমোশন ভিডিও দিই সেগুলো না দেখে আপনারা কমেন্ট করেন। যাক, ভালো। আপনারা যদি চান সাপোর্ট করবেন, না চাইলে সাপোর্ট করবেন না, কিন্তু আপনাদের সাপোর্টে এ পর্যন্ত আসছি এবং সামনেও আগাইতে চাই। সো আপনারা সবাই প্লিজ সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই গল্পটা মূলত আমার এই ভয়েস দেওয়াটা হলো যে আপনার এই গল্পটা যে আমি দিব, এর কিন্তু লেখক মানে তার দাদা মারা গেছে। সো সেই ক্ষেত্রে সে এখন একটু মানে শোকাহত আর কি। সো এই গল্পটার জন্য সবাইকে ওয়েট করতে হবে। আর এই চ্যানেলটাতেই দেওয়া হবে ভিডিওগুলো, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। নাজু চৌধুরী তৎক্ষণাৎ এগিয়ে এসে ধারালো কণ্ঠে বলল, দেখো দেখো, আমাদের উদয় বাবা শ্বশুরবাড়ির পক্ষ নিয়ে কথা বলছে। জলি চৌধুরী এগিয়ে এসে বলল, এভাবে বলছিস কেন রাজু? উদয় তো ঠিকই বলেছে, ওনাদের তো কোনো দোষ নেই। যতই হোক, ওনারা আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছে। আর এত উত্তেজনা না হয়ে ওনারা কি বলতে চাইছে আমরা ওনাদের কথা বোঝার চেষ্টা করি। সেলিম চৌধুরীর সঙ্গে সঙ্গে জলি চৌধুরীর কথার বিরোধিতা করে বলল, ভাবি, উর্মি আমার মেয়ে। আমার মেয়ের চিন্তা আমাকেই করতে দাও। তোমরা এই বিষয়ে নাক গলিও না। আয়েশা চৌধুরী সেলিম চৌধুরীকে শক্ত কণ্ঠে বলল, সেলিম, তুই বড় বৌমার সাথে কিভাবে কথা বলে দিচ্ছিস? আর উর্মি তোর মেয়ে হলো আমার নাতি, চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে। ওর ব্যাপারে আমাদেরও চিন্তা করতে হবে। নাজু চৌধুরী বলল, তাহলে আপনি কি বলতে চাইছেন মা? আমরা আমাদের মেয়েকে ওই গরিব ঘরে বউ করে পাঠাবো? ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি যায় কখনো? মালা নিচু স্বরে বলল, এই গরিব ফ্যামিলি থেকে যদি দুইটা মেয়েকে আপনাদের বাড়ির বউ করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের মেয়েকে ওই ফ্যামিলিতে বউ হিসেবে দিতে সমস্যা ছোট মা? নাজু চৌধুরীর সঙ্গে সঙ্গে ধমকের সুরে বলে উঠল, তুমি চুপ করো। তোমাকে কেন এই পরিবারের বউ করে আনা হয়েছে সেটা তুমি খুব ভালো করেই জানো। আর তোমার ওই বোন তো আমাদের বাড়ির আরেক ছেলেকে ফাঁদে ফেলে বিয়ে করেছে, আর তুমি তোমাদের সাথে আমার মেয়ের তুলনা করছো? মালা বলল, আমি কারোর সাথে কারো তুলনা করছি না ছোট মা, আমি শুধু বলতে চাইছি। বশির হায়াত মালাকে থামিয়ে দিয়ে বলল, মালামা, তুই চুপ কর। আমাদের মাঝে তোর কথা বলতে হবে না। ঠিক তখনই বাড়ির প্রধান দরজা দিয়ে এসপি জীবন ও তার সহকর্মীরা বাড়ির ভেতরে প্রবেশ করল। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে ঘরের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে গেল। সবাই স্তম্ভ। একে একে সকলে উঠে দাঁড়ালেন। মালা উদয়ের পাশে গিয়ে তার হাতটা শক্ত করে ধরল, যেন নিজের ভিতরে ভয়কে সামলানোর চেষ্টা করছে। এসপি জীবন একটু থেমে নিচু স্বরে বলল, কোর্ট থেকে নোটিশ এসেছে, উদয় চৌধুরীকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। এই কথায় যেন বিদ্যুৎ চমকের মতো ঘর ভরে উঠল। জলি চৌধুরী দিশাহারা হয়ে এগিয়ে এসে উদয়ের হাত ধরে বললেন, এত তাড়াতাড়ি কোর্টের থেকে নোটিশ চলে এসেছে মানে? আমার ছেলে তো মাত্রই সুস্থ হলো। এটা কি কোনো মানবিকতা? জীবন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, জি আন্টি, কোর্ট থেকে জানানো হয়েছে যে উদয় চৌধুরী এখন পুরোপুরি সুস্থ। তিনি চোখে দেখতে পাচ্ছেন, তাই আজই তাকে থানায় যেতে হবে। ঘরের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। একদিক হতভম্ব পরিবারের সদস্যরা, অন্যদিকে উদয়। তার চোখে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা দেখা গেল। আয়েশা চৌধুরী এক পাশে থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন, কিছু বলতে কেউ বলতে পারছে না। বশির হায়াত অসহায় দৃষ্টিতে তাকালো আদরের মালার দিকে। মেয়েটার মুখে মাত্র হাসি ফুটে উঠেছিল, কিন্তু নিয়তি যেন তার সহ্য হলো না। নাজু চৌধুরী শিরিন বেগম যেন পুরো বোবা বনে গেছে। সেলিম চৌধুরী জীবনের কাছে এগিয়ে এসে বলল, এভাবে আপনারা কিভাবে আমাদের ছেলেকে ধরে নিয়ে যেতে পারেন? অন্তত একটা নোটিশ তো দেওয়ার দরকার ছিল। জীবন বলল,
আমরা সেরকম কোনো নির্দেশ পাইনি স্যার। আমাদেরকে যতটুকু করতে বলা হয়েছে আমরা ততটুকুই করতে বাধ্য। উদয় ধীরে ধীরে মায়ের ও স্ত্রীর হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তার মুখে কোনো ভয় বা বিভ্রান্তি ছিল না, বরং এক ধরনের শান্ত আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে এসপি জীবনের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি কোর্টের আদেশ মেনে নেব। চলো জীবন, আমি তোমাদের সাথে যেতে প্রস্তুত। তার কণ্ঠে থাকা দৃঢ়তা যেন পুরো ঘরকে নীরব করে দিল। মুহূর্তের জন্য সবাই স্তম্ভ হয়ে গেল। জলি চৌধুরীর চোখ মুছতে মুছতে ছুটে এসে উদয়ের হাত ধরে বললেন, কি বলছিস বাবা? তুই কি করে এভাবে যেতে বলছিস? তুই এখনো পুরোপুরি সুস্থ না। মাত্রই কয়েকদিন হলো তোর অপারেশন হয়েছে। কোর্টের আদেশ এমন হতে পারে না। আমি তোকে যেতে দেব না। আমি এক্ষুনি উজানকে ফোন করছি। উদয় মাকে বাধা দিয়ে বললে, না মা, এখন আমাদের হাতের কিছুই নেই। যা আছে তা হলো সত্য, কিন্তু এই সত্য প্রমাণ করতে আমার কোর্টে হাজির হয়ে সত্য আর মিথ্যার মুখোমুখি হতে হবে। তোমার ছেলে যদি ভয় পায় তাহলে তো সত্য প্রকাশ পাবে না মা। আমার ভাইটাকে শুধু শুধু চিন্তায় ফেলো না, ওকে সাহস দিও। শুধু বলো ওর ভাই সত্য, ও যেন আমার সঙ্গে থাকে। আমি জানি আমার ভাই আমাকে মিথ্যার চার দেয়াল থেকে বের করে আনবে। জলি চৌধুরী মুখে আঁচল চেপে ধরে কাঁদছে, কিন্তু কোনো কিছুই বলতে পারল না। আয়েশা চৌধুরী এগিয়ে এসে আদরের নাতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার দাদুভাই ঠিকই বলেছে বড় বৌমা, এখন আর আমাদের হাতে কিছুই নেই। তবে এইটুকু সান্ত্বনা, আমার দাদুভাই এখন নিজের খেয়াল নিজে রাখতে পারবে। কি রাখবে তো দাদুভাই নিজের খেয়াল? উদয় দাদিমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, রাখবো দাদিমা, আমি নিজের খেয়াল নিজে রাখবো। তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না। মালা এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলল, উদয়, আপনি কি সত্যি চলে যাবেন? উদয় মৃদু হাসল, তার কণ্ঠে দৃঢ়তা আটুট। হ্যাঁ মালা, আমি তোমাকে বলেছিলাম না আমি যে কোনো পরিস্থিতিতে তৈরি আছি। তুমিও নিজেকে শক্ত করে নাও। আমি কিন্তু তোমার চোখে কোনো ভয় দেখতে চাই না। আমি যা বলেছিলাম মনে আছে তো? মালা লক্ষ্মী মেয়ের মতো মাথা নেড়ে হ্যাঁ বলল। উদয় মুখে তৃপ্তির হাসি হেসে বলল, মনে আছে তো? আমার জন্য চিন্তা করো না মালা, আমি সত্যের পথে আছি। কোর্টের নির্দেশ আমার কাছে পবিত্র, সত্য আমাকে রক্ষা করবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ফিরে আসবো। এবার অনুমতি দাও মালা, আমাকে যেতে হবে। মালা কান্না ভেজা মুখে উদয়ের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, যান আপনি। তবে মনে রাখবেন, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন আপনি ফিরে আসবেন। ওদের মুখে চিলতে হাসি, কিন্তু চোখ ছলো ছলো করে উঠল। উদয় মাকে কাছে টেনে দুই গালে দুই হাত রেখে বলল, হবে এভাবে কেঁদো না। মনে করো তোমার এক ছেলে যুদ্ধে যাচ্ছে, কিন্তু তোমার আরেক ছেলে তো আছে। সে তোমার এই ছেলেকে জয়ী করে নিয়ে আসবেই। দেখো, আমার ভাইয়ের উপর আমার পুরো ভরসা আছে। এই কথা বলে উদয় জীবনের দিকে এগিয়ে গিয়ে বলল। এসপি জীবন আর কোনো কথা না বলে উদয়কে সঙ্গে নিয়ে বাড়ির প্রধান দরজার দিকে এগিয়ে গেল। মালা দাঁড়িয়ে তাকিয়ে রইল, তার চোখে অশ্রুর বন্যা, কিন্তু মনে একটাই আশা, মানুষটা তাকে কথা দিয়েছে, সে ফিরে আসবে। নাজু চৌধুরী পেছন থেকে হাত বাড়ালেন, কিন্তু কোনো শব্দ মুখ দিয়ে বের হলো না। উদয়ের দৃঢ় পা ফেলে বেরিয়ে যাওয়ার শব্দ যেন পুরো বাড়িটা নীরব করে দিল। উদয় চলে যাওয়ার পর বশির হায়াত মালার মাথায় হাত রাখতে মালা বশির হায়াতের বুকে পড়ে ডুবরে ডুবরে টুকরে টুকরে কেঁদে ফেলল। এত সময় মানুষটার সামনে তার কথা রাখতে নিজেকে খুব শক্ত রেখেছিল সে। এবার যেন সবটুকু কষ্ট বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে। ওইদিকে ছেলেবিহীন সৈন্য বুকে জলি চৌধুরীও কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল। আয়েশা চৌধুরী মেয়ের সমতুল্য পুত্র বধূর পাশে বসে তাকে বুকে জড়িয়ে ধরে বলল, কেঁদো না মা, তোমার শূন্য বুক আবার পরিপূর্ণ হবে। আমার দাদু ভাই আবার ফিরে আসবে তোমার বুকে। সেলিম চৌধুরী সঙ্গে সঙ্গে ফোন হাতে নিয়ে ফোন করল উজানের ফোনে। উজান অফিস থেকে তড়িঘড়ি করে বাড়ি ফিরেই দেখে ঘরের পরিবেশ অদ্ভুত নীরব। ড্রয়িং রুমে সবাই বসে আছে, তবে কারো মুখে কোনো কথা নেই। দরজা দিয়ে ঢুকতেই জলি চৌধুরীর চোখ তার ছেলের ওপর পড়ল। তিনি দৌড়ে এসে উজানের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন। উজান দাঁতে দাঁত চেপে বলল,
আমাকে ওই সময় একটা ফোন করলে না কেন মা? নাজু চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বললেন, আমি অনেক বলেছি বাবা, কিন্তু উদয় নিজের কোর্টের আদেশ মেনে নিয়ে ওদের সাথে চলে গেল। সে বলেছে সত্যের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো পথ নেই। ওর বিশ্বাস তুই সত্যকে সামনে আনতে মিথ্যার সাথে যুদ্ধ করে ওকে এই পরিস্থিতি থেকে বের করে আনবি। উজান ভেতরে ভেতরে আরও উত্তপ্ত হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার ভাই মিথ্যার শিকার হবে না মা। আমি কিছুতে এটা হতে দেব না। আমি আমার ভাইকে ফিরিয়ে আনবো। আমি তোমাকে কথা দিলাম মা। ঘরের পরিবেশ একটু একটু করে বদলে যেতে লাগলো। হতাশার মেঘ কেটে গিয়ে যেন নতুন আশার আলো ফুটলে উঠল। উজানের দিলটা পরিবারের সবার মনোবল ফিরিয়ে দিল। শিলার গাড়ি এসে থামলো পুষ্পর ভার্সিটির সামনে। শিলার পাশে কানন বসে আছে। শিলার চোখে ইশারা করতেই কানন মুখে মাস্ক পরে চোখে সানগ্লাসটা টেনে নিল। ওইদিকে শিলাও কাননের মতো মুখে মাস্ক আর চোখে সানগ্লাস পরে নিল। গাড়ির ভিতরে অপেক্ষার প্রহর গুনছে শিলা। কাননের চোখে পুষ্পকে না দেখানো পর্যন্ত কানন কোনোভাবেই শিলাকে বিশ্বাস করছে না। ভার্সিটির ক্লাস শেষ হতেই একে একে ভার্সিটি থেকে সবাই বেরিয়ে আসতে শুরু করলো। শিলার কানন গাড়ি থেকে নেমে নির্জোর এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। শিলার চোখ এখন পুরোপুরি ভার্সিটির গেইটের দিকে। ওইদিকে পুষ্প ক্লাস থেকে বেরিয়ে ঝুমুরের হাত ধরলে বলল, ঝুমুর, তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? ঝুমুর বিরক্ত ভঙ্গিতে পুষ্পর হাত ছাড়িয়ে নিয়ে বলল, কেন তুই জানিস না আমি কেন তোর সাথে কথা বলি না? তোকে আমি আমার প্রিয় বান্ধবী মনে করেছিলাম, কিন্তু তুই আমাকে হিংসা করলি। আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে বললি সে ভালো না, আর এখন তুই ভাবছিস আমি তোর সাথে কথা বলবো? পুষ্প হতাশ কণ্ঠে উত্তর দিল, ঝুমুর, আমার যা মনে হয়েছে তাই বলেছি। আমি তোর ভালো চাই বলেই তো ওই কথাগুলো বলেছিলাম। ঝুমুর ক্ষোভে গর্জে উঠল, আমার ভালো মন্দ দেখার দায় তোকে নিতে হবে না পুষ্প। আমি আমার ভালো খুবই ভালো কইরা বুঝি। এই বলে ঝুমুর পুষ্পর সামনে থেকে চলে গেল। পুষ্প চুপচাপ দাঁড়িয়ে ঝুমুরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। একটু গভীর দীর্ঘশ্বাস ফেলে সে ভার্সিটির গেইটের দিকে হাঁটা শুরু করলো। শিলার কানন গাড়ি থেকে নেমে নির্জন কোণে দাঁড়িয়ে আছে, পুষ্পের জন্য অপেক্ষায়। শিলার চোখ যেন গেইটের প্রতিটি দিক খুঁজে বেড়াচ্ছে পুষ্পের একটু ঝলক পাওয়ার জন্য। ঠিক তখনই সে দেখতে পেল গোলাপি রঙের 3 পিসে মোড়ানো মেয়েটাকে। তার লম্বা চুলের মোটা বেনুনিটা সামনের দিকে ঝুলছে, একপাশে ব্যাগ। পুষ্প ধীরে ধীরে ভার্সিটির গেইট পেরিয়ে বেরিয়ে আসছে। শিলা তৎক্ষণাৎ পাশে থাকা কাননের 2 হাত চেপে ধরে আঙ্গুল তাক করে পুষ্পকে দেখালো। শিলার আঙ্গুলের নিশানা অনুযায়ী কাননের চোখ আপনা আপনি চলে গেল পুষ্পর দিকে। পুষ্পকে দেখা মাত্র কাননের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। তার চোখে বিস্ময় আর প্রশ্নের মিশ্রণ। এ কি আমার ছায়া নাকি অন্য কেউ? কারণের বুকের ভেতরটা কেমন যেন থমকে গেল। তার চোখ পুষ্পর মুখের ওপর আটকে রইল, যেন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে। পুষ্পর প্রতিটি হাবভাব, তার চলাফেরা সবকিছু এত পরিচিত লাগছে যে কাননের মনে হলো এই দৃশ্য তার জীবনের অংশ হয়েও সে কখনো দেখেনি। কানন কাপা কাপা গলায় বলল, শিলা, এটা কি সত্য? এটা কিভাবে সম্ভব? ও আমার মতো দেখতে কেন? শিলা বলল, আমি আগেই বলেছিলাম কানন, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি। তুমি যে পুষ্পর সঙ্গে এত মিল, সেটা কোনো কাকতালীয় নয়। পুষ্প তোমার যমজ বোন, আর এটাই সত্যি। যমজ বোন? কানন স্তম্ভ হয়ে শিলার দিকে তাকালো। কিন্তু আমার তো এতদিন জানতাম আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তুমি যাদের এতদিন বাবা মা বলে জানো, মানে ডক্টর ঋতুমান আঙ্কেল আর ওনার স্ত্রী, তারা তোমার আসল বাবা মা নয় কানন, তারা তোমার পালক বাবা মা। কাননের কথাগুলো শুনে সে যেন মুহূর্তের জন্য থমকে গেল। শিলার কথাগুলো তার মাথার ভেতর ছায়ার মতো ঘুরপাক খেতে লাগলো। পলক বাবা মা? শব্দগুলো তার হৃদয়ে যেন ছুরি বসিয়ে দিল। তার মনে হলো পৃথিবীটা হঠাৎ করে অচেনা হয়ে গেছে আর নিজের পরিচয়টা যেন হারিয়ে ফেলেছে। সে হতবাক কণ্ঠে বলল, পলক বাবা মা? আমি তো এতদিন জানতাম ওরা আমার সব কিছু। কাননের ঠোঁট শুকিয়ে এলো, তার হাত দুটো কাঁপতে লাগলো। শিলার দিকে তাকিয়ে বলল, তাহলে আমার পুরো জীবনটাই মিথ্যা ছিল শিলা? আমি কার সন্তান? আমার বাবা মাকে
কেন আমাকে এতদিন দূরে রাখা হলো? শিলা যেন কাঙ্ক্ষিত সাফল্য চলে এসেছে, সে এই সুযোগটা মিস না করে কণ্ঠে গভীর সহানুভূতি ফুটিয়ে তুলে কাননের কাঁধে হাত রেখে বলল, কানন, আমি তোমার আসল বাবা মায়ের কাছে নিয়ে যাব, কিন্তু তার একটাই শর্ত, তুমি তাদের সামনে যেতে পারবে না। পুষ্পের মতো তাদেরকে তুমি আড়ালে থেকে দেখবে। আর তার সাথে সাথে আমি তোমাকে এমন একটা সত্য কথাটা বলবো, সে সত্যটা আসলে অনেক কঠিন। তুমি তো সে সত্য মেনে নিতে? কানন চোখের কোণে থেকে পানি মুছে অদ্ভুত চাহনি চেয়ে বলল। কি এমন সত্য যা অনেক কঠিন? শিলা বলল, আগে আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব, তারপরেই না হয় কথাটা বলবো। এ কথা বলেই শিলা কাননের হাত শক্ত করে ধরে টেনে গাড়ির দিকে নিয়ে গেল। কানন নির্বাকভাবে শিলার সঙ্গে সঙ্গে চলে গেল। তার ভিতরে উত্তেজনা, অজানার শঙ্কা আর নতুন করে নিজেকে জানার এক অদ্ভুত অনুভূতি খেলা করতে লাগলো। ওইদিকে পুষ্প ভার্সিটি থেকে বেরিয়ে নিজের ব্যাগ থেকে ফোন বের করে দেখে তার ফোনে মালার অনেকগুলো মিস কল। পুষ্প সবসময় ক্লাসের সময় ফোন সাইলেন্ট করে রাখে, তাই মালার ফোন সে টেরই পায়নি। এতগুলো মিস কল দেখে পুষ্প কিছুটা অবাক হলো। সঙ্গে সঙ্গে সে মালাকে কল ব্যাক করলো। ফোন রিসিভ করতেই মালা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। পুষ্প বিস্মিত হয়ে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে মালা? তুই কাঁদছিস কেন? সব ঠিক তো? বল না কি হয়েছে? মালার কণ্ঠ থেমে থেমে ভেঙে যাচ্ছিল। ওনাকে পুলিশ ধরে নিয়ে গেছে পুষ্প। আমি কিচ্ছু করতে পারিনি। পুষ্প হতবাক হয়ে গেল। উদয়ের চোখ ভালো হওয়ার পর থেকেই সে একটা ভয় পাচ্ছিল, কারণ নিবিড় খন্দকার তাকে সহজে ছেড়ে দেবে না, সে জানতো। পুষ্প মালাকে সান্ত্বনা দিয়ে বলল, মালা শান্ত হও, এখন তোকে শক্ত থাকতে হবে। এমনটা তো আমরা আগেই জানতাম, তাই না? তবে তোর চিন্তা কম রাখ। উদয় ভাইয়া এখন অন্তত নিজের খেয়াল নিজেই রাখতে পারবেন। মালা কেঁদেই বলল, কিন্তু পুষ্প আমার খুব ভয় হচ্ছে, যদি উনি আর ফিরে না আসে। পুষ্প গভীর গলায় বলল, তুই এমন ভাবছিস কেন মালা? উদয় ভাইয়াকে তুই বিশ্বাস করিস না? তোর কি মনে হয় না উনি সম্পূর্ণ নির্দোষ? মালা কাঁদতে কাঁদতে বলল, আমি ওনাকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি পুষ্প। আমি জানি উনি নির্দোষ, কিন্তু সত্য আর এই মিথ্যার লড়াইয়ে যদি কোর্ট কোনোভাবে ওনাকে দোষী প্রমাণ করে দেয়, তখন তো সব কিছু শেষ হয়ে যাবে। পুষ্প অস্বাস্থ্য করার চেষ্টা করলো। তুই অযথা ভয় পাচ্ছিস মালা। আমরা আছি তোদের পাশে, আছি আমরা। উদয় ভাইয়ার পাশে আছি। তুই নিজের মনকে শক্ত কর, ভয় পেয়ে সব গুলিয়ে ফেলিস না, আমরা একসঙ্গে লড়বো। মালা পুষ্পের কথায় কিছুটা আশ্বস্ত হলেও দুঃখের ভার যেন গলা চেপে ধরেছে। সে ফিসফিসে বলল, পুষ্প, তুই আর ওজন ভাইয়া এখন আমার একমাত্র ভরসা। তোরা প্লিজ কিছু একটা কর, আমি জানি তোরাই পারবি। পুষ্প গভীর শ্বাস নিল, মনে মনে প্রতিজ্ঞা করল, উদয়কে নির্দোষ প্রমাণ করতেই হবে। কিছুতে নিবিড়ের ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। পুষ্প অস্বাস্থ্য করে বলল, বললাম না তুই চিন্তা করিস না। তো উজান চৌধুরী কোথায়? ওনার তো অনেক ক্ষমতা। ওনার ক্ষমতার জোরে কি ওনার ভাইকে বাঁচাতে পারছেন না? মালা কষ্ট নিয়ে বলল, পুষ্প প্লিজ এভাবে বলিস না। তুই জানিস না উজান ভাইয়া ভিতরে ভিতরে কতটা কষ্ট পাচ্ছে। পরিবারের সবাই তার ওপর ভরসা করে আছে। পুষ্প গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি মালা, উনি কষ্ট পাচ্ছেন। উনি অন্য কাউকে ভালোবাসেন, আর না বাসেন ওনার ভাই আর পরিবারকে উনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন। ঠিক আছে, উনি ওনার মতো চেষ্টা করুন, আর আমি আমার মতো। আমরা সবাই উদয় ভাইয়ার পাশে আছি। মালা পুষ্পকে অনুরোধ করল, না পুষ্প, তোরা দুজন এক হয়ে চেষ্টা কর প্লিজ, আমার জন্যে হলেও। তোরা রাগ অভিমান ঝেড়ে ফেল। আমি জানি তোরা এক হলে সব কিছু সম্ভব। পুষ্প একটু থেমে বলল, উজান চৌধুরীর ক্ষমতার সামনে আমি কিছুই না। তবে হ্যাঁ, তুই আমার বোন, আমার বন্ধু। তোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তুই চিন্তা করিস না, রাখি এখন। এই কথা বলেই পুষ্প ফোনটা রেখে দিল। মালা বুঝতে পারল পুষ্প ইচ্ছে করেই কথা শেষ করে ফোন কেটে দিয়েছে।